আপনার এই কথাটার শুরুতে যে মানবাধিকার বিভিন্ন সংস্থা ওর কাছে গিয়ে রিপোর্ট করে, আমি একজন এই দেশের একটা নাগরিক হিসেবে আমি খুবই বিব্রত বোধ করি এবং আমি মনে করি এটা একটা অমর্যাদাকর ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে আমি তাকে সুযোগ করে দিয়েছি তাদেরকে এই কথাগুলি বলার। এই কথাগুলি বলার সুযোগ করে দিয়েছি কিভাবে? আমরা যে কোনো বিষয়ে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে যখন আমরা একটা সমাধানে পৌঁছাতে না পারি, তখন আমরা আমাদের এই সমস্ত বিদেশি লোকজনের কাছে যাই এবং তাদের কাছ থেকে আমাদের পক্ষে বিপক্ষে দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট করতে থাকি। দিস ইজ দি বিগেস্ট ফেইলার অফ আওয়ার, সরি টু সে বাবলু ভাই, our politicians, because I don't represent my country to project the image. It is the political leader and their self-respect that actually makes their self-respect of the country. এবং আপনাদের সম্মানটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনারা সম্মানিত হলে আমরা সম্মানিত হই। এবং আমি মনে করি যে এইটা হলো প্রথম কারণ। আমার যদি সিস্টেম ঠিক না থাকে, আমার সিস্টেম যদি মানবাধিকার লঙ্ঘন করার সুযোগ দেয় এবং সেটা প্রতিকার বা প্রশ্ন করার মতো কোনো সুযোগ যদি আমার না থাকে, তাহলে বাইরের লোক আমাকে বলবে এটা। এখন আমি একটা সিম্পল কোশ্চেনে আসি, সেটা হচ্ছে আমার তো দুই ভাই আইনজীবী, এটা আমার ব্যক্তিগত মত, আপনি এগ্রি করতেও পারেন নাও করতে পারেন। আমি কিন্তু একজন মিলিটারি অফিসার হিসেবে আমি প্রথম থেকেই আমি বলে এসেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা কমপ্লিটলি ড্রিভেন বাই পলিটিক্যাল উইশ। এটা রোধ করার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে পুরো বিচার ব্যবস্থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অধীনে নিয়ে যাওয়া। এটা একেবারে লোয়ার কোর্ট থেকে শুরু করে নিয়ে আপার কোর্ট পর্যন্ত। এবং এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উনি ওনার ওয়ার্কলোড দেখে, জিয়া ভাই আমি অত্যন্ত সরি টু ডিস্টার্ব, আমি অত্যন্ত আনন্দিত যে আপনার মতো একজন সিনিয়র অফিসার এত সত্য কথা সাহসের সঙ্গে উচ্চারণ করলেন। থ্যাঙ্কস। আমিও এটার আন্দোলনে আমরা গত 30 বছর ধরে করছি। থ্যাংক ইউ। আমি আপনাকে শুধু এটুকু বলতে পারি মামুন ভাই, এটার আন্দোলনে যদি আমার মতো একটা সাধারণ মানুষকে রাস্তায় দাঁড়াতে হয়, আই এম রেডি টু গো ফর দ্যাট। আমি এর পরের পয়েন্টটা আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে আপনি কখনো বিচার দিতে পারবেন না যদি এই সুপ্রিম কোর্টের অধীনে না নিয়ে আসেন। কারণ পুলিশ দিয়ে এই তদন্ত হবে না, কারণ গত 54 বছরে আমরা একটা সাধারণ মানুষ, বাংলাদেশের আইন ব্যবস্থা এমন, বিচার ব্যবস্থা এমন, এটা শুধুমাত্র যাদের হাতে পয়সা আছে এবং ক্ষমতা আছে তারা কিন্তু তাদের বিচারটা তাদের পক্ষে নিতে পারে। একটা সাধারণ মানুষ দুই একটা বিশেষ কারণ ছাড়া তারা কিন্তু আইনের সঠিক বিচারটা তারা পান না, জাস্ট বিকজ দে ডোন্ট গেট দ্য রাইট রিপোর্ট ইন দেয়ার ফেভার। এরকম আমাদের সামনে অনেক এক্সাম্পল আছে। ভুল লোক বছরের পর বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কারাগারে আটকা পড়ে আছে। এটা যদি এই তদন্ত ব্যবস্থা যদি বিচার বিভাগের অধীনে আনা হয় এবং তারা যদি একটা সেপারেট তদন্ত বিভাগ চালু করে, আমি নিশ্চিত সাধারণ মানুষ বিচার অনেক ভালো পাবে। এবং এই জিনিসটা যদি যতক্ষণ পর্যন্ত না করা হবে, এবং এই সুপ্রিম কোর্ট বা বিচারপতিরা তারা কোনো রাজনীতিবিদের চোখ রাঙ্গানিকে পছন্দ করা বা সহ্য করা উচিত না, এইটুকু যদি সাহস তারা দেখাতে পারেন, তাহলে আমি নিশ্চিত যে বাংলাদেশের বিচার ব্যবস্থায় সাধারণ মানুষ বিচারটা পাবে এবং সত্যিকার অর্থে একটা আইনের শাসন চালু হতে পারে। এবং এখানে কিন্তু এটাও উল্লেখ করা আছে, হাসিনার সময়ে যে অন্যায়ভাবে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো যাতে মীমাংসা হয়ে যায়, মানে অন্যায়ভাবে যে মামলাগুলো এখনো যেগুলো হচ্ছে। হ্যাঁ, এখন আমি বলি আপনাকে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের যদি বিচার বিভাগ প্রধান বিচারপতির অধীনে থাকতো, তার যদি একটা আলাদা সচিবালয় থাকতো, তার যদি একটা নিজস্ব তদন্ত ব্যবস্থা থাকতো, তাহলে এই মানবাধিকার কর্মীরা কোনোদিন এই ইউনুসের কাছে গিয়ে দাঁড়াতে পারতো না। কারণ বিচার বিভাগ স্বপ্রণোদিত হয়েই মানবাধিকারের বিরুদ্ধে দাঁড়ায় যেত। এই সুযোগটা আমরা দেই নাই বলেই আজকে আমরা বিদেশিরা এই আমাদের প্রতি আঙ্গুল তোলে, তারা আমাদেরকে তাচ্ছিল্য করে এবং যার কারণে আমাদের মান সম্মান ধুলোয় লুণ্ঠিত সিম্পলি। এবং তা বাংলাদেশ মানেই জানে দ্যাট নো রুলস অফ ল, এ রুল অফ ল ডাজ নট এক্সিস্ট ইন বাংলাদেশ। এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি রিয়েল পিকচার। এবং আমি বলি আপনাকে, এই যে আমাদের জুলাই সনদ হয়েছে, আমি বলি এইটাতে
36টা পৃষ্ঠায় 83টা বিষয় উল্লেখ করা আছে, এবং আপনি দেখবেন প্রত্যেকটা পয়েন্ট দিয়ে অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা নাই, জবাবদিহিতা নাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সে কিন্তু চাইলে প্রত্যেকটা জাজের কাছ থেকে উনি অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম হি ক্যান ডেভেলপ, বিকজ উনি জানেন যে সত্যিকার অর্থে মানুষের কাছ থেকে যদি তার জবাবদিহিতা বা তার কাজের ভুল ত্রুটি কেন করলো এটার জবাব যদি আমি না নিতে পারি, তাহলে কিন্তু কোনো ব্যবস্থায় আপনার টেকসই হবে না। এবং বাংলাদেশের একটা প্রধান অন্তরায়, সুশাসনের প্রধান অন্তরায় হলো, আমি আরেকটা প্রশ্ন করি, আজ পর্যন্ত কি কোনো সচিবকে আপনারা কি পার্লামেন্টারি কমিটির সামনে গিয়ে তার ব্যাখ্যা চাইতে পারছেন? যদি না পেরে থাকেন, হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট এই দেশে সুশাসন হবে? আর একটা জিনিস বলি আপনার পার্লামেন্টে যে সরকার থাকবে বা যে মেজরিটি, তার হবে মন্ত্রী, সে অ্যাট দ্য সেম টাইম পার্লামেন্ট মেম্বার এবং সে মন্ত্রী। এই লোকটার বিরুদ্ধে আপনি কি মনে করেন তার নিজের পার্টি কোনো অভিযোগ তুলবে? এবং নিজের পার্টি যদি ধরে নেন আমি তোলার পরে এই সচিব মহোদয় গিয়ে ওই মন্ত্রীকে বলবে, ভাই দেখেন আপনার জন্য স্যার, আপনার জন্য সব কাজ করলাম, এখন আমাকেই দেখেন প্রশ্নের সম্মুখীন করছে। এই মন্ত্রী তখন দাঁড়াবে এই সচিবকে রক্ষা করার জন্য, এবং দ্যাট ইজ হাউ অ্যাকাউন্টেবিলিটি ইজ নেভার ডান। আরো উদাহরণ আছে আমার কাছে। আপনি মনে করেন আমি মনে করেন আমি রংপুর জেলার বাসিন্দা। রংপুর শহরের বা রংপুর জেলার মধ্যে যত আইনের মানে যত রকম ক্রাইম হচ্ছে, এটার জন্য দায়ীকে আমি যদি বলি নাগরিক হিসেবে আমি সেই জেলার এসপিকে দায়ী করব। আপনি আমাকে বলেন জেলার কোনো একটা জায়গায় এই এসপিকে প্রশ্ন করা, সাধারণ মানুষের প্রশ্ন করার কোনো সুযোগ আছে, কোনো প্ল্যাটফর্ম আছে? তাহলে আপনি তার কাছ থেকে কি অ্যাকাউন্টেবিলিটি পাবেন? আমি তো তাকে বলবো, ভাই সরকার তোমাকে বেতন দিছে, তোমাকে অফিস দিছে, তোমাকে গাড়ি দিছে, এইখানে যেন কোনো ক্রাইম না হয়। ক্রাইম কেন হলো এটার যদি জবাব জনগণ যদি না চাইতে পারে, তাহলে কিন্তু ওই সরকারি কর্মকর্তার কোনো জবাবদিহিতা নাই। সে জবাবদিহি করবে কার কাছে? ডিআইজির কাছে। অ্যান্ড ডিআইজি থাকে হলো বিভাগীয় শহরে। তো ধরে নিলাম রংপুর একই জায়গায়, তো বিভাগীয় যে কমিশনার বা ডিআইজি, সে কি মানুষের কোনো প্রশ্নের উত্তর দেয়? সে তো মানুষকে পাত্তাই দেয় না, এসপিও পাত্তা দেয় না। আসলে তাদেরকে কিন্তু এই জনগণের টাকায় কিন্তু তারা চাকরি করে। আমি বলছি না তারা চাকর, তাদের কাজ হলো জনগণকে সেবা দেওয়া। নিরাপত্তা কিন্তু একটা সেবা। এই নিরাপত্তা যদি সে না দিতে পারে, তাহলে সে কোনো না কোনো জায়গায় তার প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু তার প্রশ্ন করার না, মানুষের যারা ভুক্তভোগী তাদের কিন্তু প্রশ্ন করার কোনো জায়গা নাই। তো আপনি জুলাই সনদ করে কি করলেন? আপনি কি দিলেন আপনি এই দেশকে? আপনি কি এই জবাবদিহির কোনো জায়গা তৈরি করছেন? করেন নাই। এই নিশ্চয় আমার আলোচনা সেটা আমি নিয়ে আসবো। একটা মিনিট আমি বলি আপনাকে, আমি দেখছি ভাই কি আছে, আমি দেখছি। নেক্সট হলো আপনি দেখেন বাংলাদেশের সব সিলেকশন হলো বিহাইন্ড দ্য স্ক্রিন। আপনি একটা প্রস্তাব তৈরি করবেন, করার পরে আপনি সুপারিশ করলেন প্রেসিডেন্টের কাছে। এখন প্রস্তাবটা তৈরি করলেন কোন কনটেক্সটে সেটা সাধারণ মানুষ জানলো না। তারপরে কার নাম প্রপোজ করলেন, সে কি দাগি আসামি, সে কি ঘুষখোর, নাকি সে কি অপরাধী, নাকি সে দালাল, কিন্তু তাকে আপনি রিকমেন্ড করলেন। সারা পৃথিবীতে যারা সুশাসন তারা প্রথম হলো বিবেক দিয়ে শাসন করে। বাংলাদেশের পার্লামেন্টে আমরা প্রায়ই বলি যে আমরা ব্রিটেনের গণতন্ত্র ফলো করছি। ব্রিটেনে একটা মন্ত্রী বা একটা কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, সাথে সাথে তার নিজ দায়িত্বে সে পদ ছেড়ে চলে যায়, এবং এটা করে আউট অফ দায়িত্ববোধ। সে বলতে চায় যে আমি পদ থেকে সরে যাচ্ছি যেন তদন্তটা নিরপেক্ষ হয়। আপনি আমাকে বলেন গত 54 বছরে কয়টা মন্ত্রী পদত্যাগ করেছে যে তার বিরুদ্ধে হাজারো অভিযোগ আছে কিন্তু সে পদত্যাগ করছে নিজ উদ্যোগে, যে একটা সুষ্ঠু তদন্ত যেন হয়। তো সুতরাং আপনি বলবেন না যে এই জুলাই সনদে যা আছে, আমি একমত মামুন সাহেবের সাথে, ইট ইজ গার্বেজ। এবং আজকে আমি একটা অ্যানালাইসিস করেছি, এটা দেখা যাচ্ছে ইট হ্যাজ নেভার রিচ বিয়ন্ড দ্য লেভেল অফ মিডিয়াম স্যাটিসফ্যাকশন। কেমন? মিডিয়াম লেভেলের স্যাটিসফ্যাকশন। তো আমি এই 14 মাস ধরে কি এই মিডিয়াম লেভেল করলাম? আরো